তরুণ প্রজন্মের একজন মানে ফ্রন্টলাইনার ফাইটার। আপনি আন্দোলন তো দেখেছেন ইশরাক ভাইয়ের, যেভাবে করে তিনি তার কর্মীকে ছুটিয়ে নিয়ে এসেছিলেন। সেই ইশরাক ভাই মানে তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে তিনি দ্বিমত করেন, কিন্তু তিনি এই একটা বিতর্কিত নির্বাচন দিয়ে তিনি মেয়র হয়ে যেতে চান। আমাদের কাছে বড্ড ভাবায়, আমাদেরকে ইভেনচুয়ালি বড্ড কষ্টও দেয়। বিএনপি অ্যালার্মিংলি বেশি সিট পাবে, মানে যেটা অনেকের মধ্যে ভয় তৈরি করতে পারে যে এত ওভারওয়েলমিং মেজরিটি, এত ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাওয়ার পরে বিরোধী দলের অবস্থা কি হবে। তো রাষ্ট্রে ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র ফাংশন করলেও বিএনপি যেটা চায় আসলে সেটাই হচ্ছে কিন্তু রাষ্ট্রে। কিভাবে হচ্ছে এটা আপনার নতুন করে বলার কিছু নেই। আপনি যদি প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক দেখেন, যেই লন্ডনের বৈঠক আপনারা সবাই কভার করেছেন, বিএনপির যে দাবিটা ছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, যেখানে এপ্রিলের ডেট ঢাকায় বসে অ্যানাউন্সড ছিল এবং অলমোস্ট ওয়েলকামিং ছিল আদার পার্টিস গুলো থেকেও, সেই ডেটও কিন্তু আমরা চেঞ্জ হতে দেখেছি সেটা লন্ডনের বৈঠক। এখন অবাক হয়ে দেখছি আইএসআই এর এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে। রুমিনা আপা, আপনাকে দিয়ে শুরু করে আপনারা আওয়ামী লীগের আমলে নানা ধরনের ট্যাগের শিকার হয়েছেন, কখনো পাকিস্তানপন্থী, এমনকি জিয়াউর রহমানকেও রাজাকার বলে অনেক আওয়ামী লীগ নেতা আসলে অভিহিত করেছেন। তো এখন আসলে সেই বিষয়টার পরিবর্তন কতটা দেখেন, নাকি নতুন নতুন ট্যাগের উদ্ভব ঘটছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টির পরিবর্তন দূরেই থাক, বরং বিষয়টি আরো অনেক বেশি নোংরা এবং আরো অনেক বেশি তীব্র হয়েছে। আমরা যখন শেখ হাসিনার আমলে খুব তীব্রভাবে শেখ হাসিনার এবং তার দলের সমালোচনা করেছি, আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্মগুলো করেছে গত 15 বছর সেগুলোর ব্যাপারে সোচ্চার থেকেছি, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ব্যাপারে খুবই সোচ্চার থেকেছি, তখন শুনতে পেয়েছি আমি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট, আইএসআই এর চর, আমার ফটো শপ করে মানে অদ্ভুত অদ্ভুত সব ভাবে মেলাইন করার চেষ্টা হয়েছে। এখন অবাক হয়ে দেখছি আইএসআই এর এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে। তার মানে এই যে খুব দ্রুত আইএসআই থেকে আমি রয়ের এজেন্ট হয়ে গেলাম, দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে ঠিক আওয়ামী লীগ তার দেউলিয়াত্বকে ঢাকবার জন্যে যেভাবে মানুষকে, মানে যারা খুব লজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা সত্য তুলে ধরছে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল এবং সরকারের বিরুদ্ধে, তাদেরকে ব্যক্তিগত আক্রমণের একটা রাস্তা তারা খুঁজে নিয়েছিল। এটাকে আমরা অ্যাডোমেনাম ফ্যালাসি বলি, ব্যক্তিগত আক্রমণ। যখন একটা যুক্তির বিপরীতে আপনার পাল্টা কোনো যুক্তি না থাকে, যখন একটা তথ্যের বিপরীতে আপনার পক্ষে কোনো তথ্য না থাকে, অথবা সেটি ভাববার বা নতুন যুক্তি তৈরি করবার বা নতুন তথ্য রিসার্চ করে বের করবার যোগ্যতা, মেধা, দক্ষতা আপনার না থাকে, তখন খুব সহজ হয়ে যায় আপনি কাউকে ব্যক্তি আক্রমণ করবেন। তো শেখ হাসিনার 15 বছর আমি বা আমার মতন যারা বিভিন্ন ফোরামে কাজ করেছে, তারা খুবই ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছে, ট্যাগিং এর শিকার হয়েছে। খুব কমন ট্যাগিং গুলোর মধ্যে ছিল আইএসআই এর এজেন্ট, রাজাকারের সন্তান, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা লালন না করে রাজাকারদের চেতনা লালন করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন খুব অবাক হয়ে দেখছি, যদি আপনি নির্বাচন চান, যদি আপনি সেই নির্বাচনের পক্ষে আপনার শক্ত যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা, এই 4টি সেকশনের স্থিতিশীলতা আনবার জন্যে একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না, এবং যে মুহূর্তে আপনি বলবেন যে সর্বশ্রেষ্ঠ অনির্বাচিত সরকারের চেয়েও একটা নিকৃষ্ট নির্বাচিত সরকার সকল দিক থেকে সকলভাবে অনেকটা শ্রেয় এবং অনেক বেশি গ্রহণযোগ্য, সাথে সাথে আপনাকে ফ্যাসিবাদের দোসর বলা হবে আপনি নির্বাচন চাইছেন, ভারতও নির্বাচন চাইছে, তার মানে আপনি আর ভারত একই কথা বলছেন। দেখুন, সাদাকে সাদা তো সবাই বলবে, কোনো একটি বিশেষ দেশ বা কোনো একটি বিশেষ গোষ্ঠী সাদাকে সাদা বলা মানে এই নয় যে আপনি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা আপনি সেই দেশের এইজেন্ট। যেটা সত্য সেটা তো সবাই বলবে, আমি বলবো, আপনি বলবেন, মোহাম্মদ কামাল ভাই বলবে, সবাই বলবে। কিন্তু এই পাল্টা যুক্তি, ধরুন কেন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত সরকার ভালো, এটা যেমন যখন আমরা বলছি, তারা কিন্তু পাল্টা বলতে পারছে না যে কেন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই অনির্বাচিত সরকারটি ভালো। কিংবা যখন আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা দলীয় নির্বাচিত সরকারের অধীনে যতটা সুশৃঙ্খলভাবে কাজ করে বা যতটা তারা
বাধ্য হয় হ্যাঁ সক্রিয় হতে, সেটা একটি অনির্বাচিত এবং অনির্দিষ্টকালের দিকে যেই সরকার যাত্রা শুরু করেছে। অর্থাৎ এই সরকার আসলে কতদিন থাকবে আপনি জানেন না, এই সরকার কি করবে সেটাও আপনি জানেন না, আপনার সামনে আসলে কোনো পরিষ্কার চিত্র নাই। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে কাজ করবে না, এটা আমরা যুক্তি দিচ্ছি। তার পাল্টা যুক্তি আপনি হাজির করতে পারছেন না, যেটা দিয়ে আপনি দেখাতে পারেন না অনির্বাচিত সরকার বেটার। ফর এক্সাম্পল, একটা রিসেন্ট রিসার্চ আমি করেছি, সেখানে আমি অনেকগুলো দেশের উদাহরণ পেয়েছি, 16টি দেশ মোটা দাগে। সেখানে দেখা গেছে যে এই 16টি দেশ যারা সফলভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে, তাদের মেয়াদ ছিল অন অ্যান অ্যাভারেজ 10 মাস 2 সপ্তাহ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেই মুহূর্তে কয়েক বছর হয়েছে, সেটারও আমি লিস্ট অফ কান্ট্রি করেছি, যেখানে অনির্বাচিত সরকারের মেয়াদ বেশি হওয়াতে আমরা সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখেছি, আমরা সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে নানান রকম বাধা দেখেছি, আমরা সেখানে অর্থনৈতিক স্থবিরতা দেখেছি, বিনিয়োগ বন্ধের আভাস দেখেছি। অর্থাৎ দেশগুলো ভীষণভাবে সাফার করেছে বিকজ তাদের অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের মেয়াদ লম্বা হয়েছে। একই সঙ্গে আপনাকে আমি আরেকটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং, এই 16টা দেশের কথা যেটা বললাম, তারা কিন্তু খুব বেশি সংস্কারে যায়নি। তারা কি করছে, তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে সেগুলোকে তারা দ্রুততার সঙ্গে করেছে, এবং তারা কিন্তু বিচারকে রায় পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো ওয়াদাও দেশের মানুষকে দেয় নাই, বা বিচারকে রায় পর্যন্ত নিয়ে যায়ও নাই। তারা কি করেছে, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট যেটা করে, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে একটা নির্বাচিত সরকারের হাতে পাওয়ার ট্রান্সফার করেছে, এবং তারপরে নির্বাচিত সরকার সেখান থেকে এগিয়ে গেছে। নতুন প্রজন্মের একজন ফ্রন্টলাইনার ফাইটার, আপনি আন্দোলন তো দেখেছেন ইশরাক ভাইয়ের, যেভাবে করে তিনি তার কর্মীকে ছুটিয়ে নিয়ে এসেছিলেন। সেই ইশরাক ভাই তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে তিনি দ্বিমত করেন, কিন্তু তিনি এই একটা বিতর্কিত নির্বাচন দিয়ে তিনি মেয়র হয়ে যেতে চান। আমাদের কাছে বড্ড ভাবায়, আমাদেরকে ইভেনচুয়ালি বড্ড কষ্টও দেয় ইশরাক ভাইয়ের এই মুভ। তাসির রিয়াজ, আপনারা বহুবার বলেছেন যে আপনারা এনসিপি যা চায় তার অনেক কিছু আপনারা ছাড় দিয়েছেন, সেটি রাষ্ট্রপতির পদত্যাগ, তারপরে আরো অনেকগুলো বিষয়। ফলে বিএনপি যা চায় তাই হচ্ছে। ফলে বিএনপি বড় দল, বিএনপির কথায় নাকি দেশ চলছে, প্রশাসন চলছে। তাহলে বিএনপি তো মেয়র হতে চাইছিল ঢাকা দক্ষিণের, এবং সেটা আদালতের রায়, বিএনপি তো সেটি পালন। ফলে বিএনপি তো সেই ত্যাগটা করছে, অথবা প্রশাসক হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পরেও ইশরাক যে বয়সের মানুষ, আপনাদের চেয়ে অনেক সিনিয়র পলিটিশিয়ান তিনি না, তার পিতা গিয়েছিলেন। ফলে তার জন্য তো এটা একটা লুক্রেটিভ প্রস্তাব ছিল, সেটা তো নিল না। ফলে বিএনপির এই ত্যাগগুলোকে আপনারা মূল্যায়ন করবেন কিনা? ইশরাক ভাইয়ের যে ইস্যুটা নিয়ে আসলে লম্বা ডিবেট, এটা যেটা বাবুল ভাই শুরুতেই বলেছেন যে আসলে এটা বাংলাদেশের রাজনীতিতে মনে হয় লম্বা সময় ধরে একটা চলমান ঘটনা, যেটা নিয়ে প্রচন্ড রকম আলোচনা সমালোচনা হয়েছে। আমরা কিন্তু এই কথাটা বারবার বলি, আগেও বলেছি যে আসলে তো রাষ্ট্রে ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র ফাংশন করলেও বিএনপি যেটা চায় আসলে সেটাই হচ্ছে কিন্তু রাষ্ট্রে। কিভাবে হচ্ছে এটা প্রশ্ন নতুন করে বলার কিছু নেই। আপনি যদি প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক দেখেন, যেই লন্ডনের বৈঠক আপনারা সবাই কভার করেছেন, বিএনপির যে দাবিটা ছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, যেখানে এপ্রিলের ডেট ঢাকায় বসে অ্যানাউন্সড ছিল এবং অলমোস্ট ওয়েলকামিং ছিল আদার পার্টিস গুলো থেকেও, সেই ডেটও কিন্তু আমরা চেঞ্জ হতে দেখেছি সেটা লন্ডনের বৈঠক। কিন্তু বিএনপি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বিএনপি দেখেন এখানে আর্গুমেন্টটা কোথায়, আর্গুমেন্ট হচ্ছে ইটস নাথিং অ্যাবাউট ডিসেম্বর, ইটস অ্যাবাউট বিএনপির কথাটা থাকতেছে কিনা ফিল্ডে। এখন তাহলে ফেব্রুয়ারির প্রপোজিশনটা কার পক্ষ থেকে এসছে? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, সেটা তো ডেফিনেটলি বিএনপির পক্ষ থেকেই এসছে, এবং সেই প্রপোজিশনে তো ইন্টারিম গভর্নমেন্ট সেখান থেকে এগ্রি করে দিয়ে এসছে। বিএনপি ছাড় দিয়ে ডিসেম্বর থেকে সেটাকে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে গেছে, বা রমজান পর্যন্ত নিয়ে গেছে। না, যেতে পারে। আমাদের প্রসঙ্গটা সেখানে না, প্রসঙ্গটা হচ্ছে এখানে আপনি বিএনপির ছাড় দেখছেন, আপনি কেন এই ছাড়টা দেখছেন না যে ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশে অ্যানাউন্সড একটা ডেট পিছাতে হচ্ছে, সেই ডেট চেঞ্জ করতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে প্রধান উপদেষ্টা যদি একটা এপ্রিলের ডেট ঘোষণা করে থাকে, সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত একটা কথা সে মিডিয়ার সামনে এসে সে বলে চলে গেছে? না, আমরা তো এখন পর্যন্ত তাই দেখলাম।
মানে আপনি যতটুকু আপনার কাছে তথ্য আছে, আপনারা যতটুকু তথ্য আমাদের কাছে প্রদান করেছেন, সেই তথ্য অনুযায়ী তো আমরা তাই দেখেছি যে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এটার বিরুদ্ধাচরণ করেছেন, ইনক্লুডিং আস। আমরাও এনসিপির পক্ষ থেকে এটার বিরোধিতা আমরা করেছি। আমরা বলেছি যে হ্যাঁ, এই কথাটা, এই পুরো আলোচনাটা এগোতে পারতো, বাট আদার পার্টিগুলোর যদি কনসেনসাসটা সেখানে থাকতো, এটা বোধহয় মোর ফ্রুটফুল হতো, মোর রিসিভেবল হতো। ইশরাক নিয়ে আরেকটা আমি ইশরাক নিয়ে আমি একটু বলি, সেটা একটু সঙ্গে করে ফেলি। জি। ইশরাক হোসেন আজকে বলেছেন তার বিরুদ্ধে যে আন্দোলনটা, বা স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ইশরাক হোসেন যে আন্দোলনটা করেছে তার নেপথ্যে টাকা এবং লজিস্টিক্স দিয়ে সহায়তা করেছেন। আপনার আমার কাছে তথ্যের অ্যাভেলেবিলিটিটা যতটুকু বা আপনার আমার কাছে তথ্য যতটুকু থাকে বা থাকে না, তাদের কাছে তো ডেফিনেটলি তথ্য বেশি থাকে। এখন উনি মানে প্যারালালি এই কথাটা বলেছেন যে কোনো একজন উপদেষ্টার পক্ষ থেকে ইশরাকের কাছে এই অফারটি ছিল যে তিনি প্রশাসক নিতে পারেন বা প্রশাসক হতে পারেন। এখন এটার ব্যাখ্যাটা আসলে উনি আরো ভালো দিতে পারবেন যে আসলে কোন প্রশাসক এই মানে প্রস্তাবনাটা তার কাছে দিয়েছিল, এবং ইশরাক আসলে ঠিক কেন বা সেটা ডিনাই করেছেন, আদৌতেই কি ডিনাই করেছেন কিনা, অথবা এখন যে আন্দোলনটাকে আমরা দেখছি যে মানে এখন তো আমরা দেখছি যে অলমোস্ট হচ্ছে এটা মানে শেষ হয়ে যাওয়ার প্রায় আর কি। যেমন আজকে যে আপনি নিজে বলেছেন এটা খুলে, যে এখন ঠিক কোন নেগোসিয়েশনের ভিত্তিতে, আমরা তো আমি আপনি তো এই টেবিলে আজকে আলোচনায় জানি না যে ঠিক কোন নেগোসিয়েশনের ভিত্তিতে ইশরাক আজকে সেটাকে স্মুথ করে দিচ্ছে, সে কার্যক্রমটাকে স্মুথ করে দিচ্ছে, বা সেখান থেকে আস্তে আস্তে আন্দোলনে সরে আসছে। নোবডি নোজ। কাজে দেখুন, এইখানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা রাজনৈতিক দল হিসাবে সরকারের মধ্যে বিএনপির সাথে কি আলোচনা হচ্ছে এটা আমাদের জানার সীমাবদ্ধতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে একটা জিনিস কমেন্ট করতে পারি এজ এ পলিটিশিয়ান, পলিটিক্সকে আমরা যতদূর দেখেছি, যতদূর বুঝেছি, আমরা সেখান থেকে একটা কমেন্ট করতে পারি। সেটা হচ্ছে যে যেটা আপনি ইভেন প্রশ্ন করেছেন, যে যেই ইলেকশনকে আপনারাই বলেছেন, আমরাই তো বলেছি যে ইলেকশনকে, যে আসলে এই ইলেকশন গ্রহণযোগ্য হয় নাই, ইলেকশনে মানে ভোট হয় নাই, ইলেকশনে রাতের ভোট হয়েছে, ইলেকশনে আগে থেকে ব্যালট বাক্স ভরা ছিল, এই ইলেকশনে র্যাগিং হয়েছে, ইলেকশনের কমিশনার ঠিক ছিল না, এই ইলেকশনের পটভূমি ঠিক ছিল না, লেভেল প্লেইং ফিল্ড ছিল না, এই কথাগুলো তো অন্য কেউ বাইরের দেশ থেকে এসে বলে দিয়ে যায়নি। আমরা এই মুহূর্তে সরকার, এবার যে মুহূর্তে আমরা সরকার গঠন করব, তখন যদি এগুলোর ধারাবাহিকতা আমরা ন্যূনতম দলের মধ্যে দেখি, আমরা জিরো টলারেন্সে যাব, এবং যতটুকু ব্যবস্থা আইনগতভাবে নেওয়া সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা, দলগতভাবে তো ব্যবস্থা নিচ্ছি, এখন বহিষ্কার করছি, সাসপেন্ড করছি, মানে কাজকর্ম বন্ধ করছি। এই কমপ্লেইনটা যদি বার কাউন্সিল ব্যবস্থা না নিত, তারপরে সেই বিষয়ে ক্লিয়ারলি বলতে পারতো যে আমি পিটিশন দিয়েছি, আমি আবেদন করেছি, আমার আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে মানে যদি এরকমই মনে করে থাকে যে পুরো বার একচেটিয়া একদিকে হয়ে গেছে, তারপরেও কিন্তু বিচার চাইতে পারে, এবং সেই বিচারে কি ফলাফলটা হলো সেটাও সে জনসমক্ষে প্রচার করতে পারে। কিন্তু তার আগে যদি ভেগ অ্যালিগেশন নিয়ে মিডিয়ার সামনে আসে, তখন কিন্তু পারপাসটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। এক, দুই হলো, বহু আইনজীবী আছে যারা না এনসিপি করে, না বিএনপি করে, না আওয়ামী লীগ করে, না জামাত করে, তারা কোনো পলিটিক্যাল পার্টি করে না। এরকম নিরপেক্ষ কোনো আইনজীবী যদি এই ধরনের অ্যালিগেশন আনেন, সেটা অনেক বেশি ক্রেডিবল হবে। আমি বলছি না ওনারটা ক্রেডিবল না, আমি জাস্ট বলছি যে দুটো রাইভাল পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক সময় এই যে ট্যাগিং এর মতো অনেক সময় অনেক ঘটনার এক্সাজারেশন হতে পারে। আমি এটাও বলছি না এই ঘটনা এক্সাজারেশন হয়েছে, আমি জাস্ট পসিবিলিটি গুলো বলছি। সেই জায়গায় ভিকটিম যদি এনসিপি হয়, ভিকটিম কিন্তু একজন নিরপেক্ষ লয়ারও হবে। যদি বিএনপি সেরকম আধিপত্যবাদ দেখায়, তাহলে একটা ভিকটিম হবে একজন এনি মানে লয়ার, তাই না?